আর ওই যে দেখতে পাচ্ছেন মহাভারতের সেই বিখ্যাত চিত্র। বীরচন্দ্রপুরের উল্লেখযোগ্য এই মন্দিরটি, দৃশ্যটা দেখুন কেবল। এই যে লেখা আছে দেখুন, নিতাই বাড়ি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এই যে মন্দিরটি দেখুন, দর্শন করুন। পঞ্চ পাণ্ডব ওনারা এখানে এসেছিলেন আর এখানেই কিছুদিনের জন্য অবস্থান করেছিলেন। ভীম এইখানেই নাকি বকাসুরকে বধ করেছিলেন। এই যে দেখুন লেখা রয়েছে বাঁকাড়ায়ের অন্তর্ধ্যান স্থল নেই, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু এই যে কুণ্ড, সেই কুণ্ড তৈরি করেছিলেন। এই জগন্নাথ মন্দিরের যে কারিগররা তারা পুরী থেকেই এসেছিলেন। এই যে মন্দিরটা দেখুন, আর মন্দিরের ভেতর কিন্তু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্বর্ণ বেশে সুসজ্জিত রয়েছেন। এটি হচ্ছে শ্রী শ্রী রাধা বঙ্কিম বিহারী বা বাঁকাড়ায়ের মন্দির। এই রথযাত্রায় আমি গিয়েছিলাম তারাপীঠ, আর তারামা বছরে রথ আর উল্টো রথ এই 2 দিনই কেবল মন্দির থেকে বাইরে আসেন ভক্তদের দর্শন দেবার জন্য। আমিও সেই দিন খুব সুন্দর দর্শন পেলাম। আমি তারাপীঠ রথযাত্রার 2টি ভিডিও আগেই এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। ওখানে তারাপীঠের যে আরও দর্শনীয় স্থান আছে সেগুলি সম্পর্কেও বলা আছে। মোট কথা, রথযাত্রা দেখার সাথে সাথে আপনি তারাপীঠ ভ্রমণের একটা সঠিক ট্যুর প্ল্যান ওখানে পেয়ে যাবেন। এর সাথেই সেই দিনই আমি তারাপীঠ থেকে গিয়েছিলাম বীরচন্দ্রপুর একচক্রধাম। খুব কম টাকায় পায়ে হেঁটেই ঘুরে দেখলাম সেইখানের সব দর্শনীয় স্থান, আর বানিয়ে ফেললাম আপনাদের জন্য একটা সহজ ট্যুর প্ল্যান। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর জানুন বীরচন্দ্রপুরের দর্শনীয় স্থান সম্পর্কে ও কিভাবে আপনিও সহজে বীরচন্দ্রপুর ঘুরে আসবেন সেই সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। জয় মা তারা, জয় নিত্যানন্দ মহাপ্রভু, জয় জগন্নাথ। এখন কিন্তু আমি মন্দির থেকে এই রাস্তার দিকে এলাম। এখন আমি যাব বীরচন্দ্রপুর। চলুন একবার বীরচন্দ্রপুরের যে দর্শনীয় স্থান সেগুলো একবার এই রথযাত্রার দিনে ঘুরে আসা যাক। তো আমি এখন বীরচন্দ্রপুরে নেমে পড়েছি। আপনারা যারা তারাপীঠ আসবেন তারা কিন্তু অবশ্যই বীরচন্দ্রপুর ঘুরে যাবেন, কারণ হচ্ছে বীরচন্দ্রপুরেও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান ছাড়াও আরও যে হাঁটুগাড়া মন্দির, তারপরে আরও অনেক কিছু মন্দির আছে, সেগুলো আমি সবই দেখাবো আপনাদের। আর তারাপীঠ থেকে কিন্তু বীরচন্দ্রপুরের দূরত্ব খুব একটা বেশি না, 5 কিলোমিটার বা 6 কিলোমিটার মতো। আর ওইখান থেকে টোটো, অটো, বাস সব কিছুরই আপনারা সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এখন আমি চলে এসেছি ইস্কন একচক্রধাম, অর্থাৎ বীরচন্দ্রপুরের যে ইস্কন মন্দির বা চন্দ্রোদয় মন্দির বলেও অনেকে চেনেন, সেই মন্দিরে। এই যে সামনে মন্দিরটি দেখতে পাচ্ছেন আপনারা। আর বীরচন্দ্রপুরে যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে তাদের মধ্যে এটি কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। অর্থাৎ যারা এখানে ঘুরতে আসেন তারা তাদের সাইট সিন লিস্টে এটি কিন্তু কোনোভাবেই বাদ দেন না, কারণ এই মন্দিরের যে সৌন্দর্য সেটি এক অনন্য প্রকার। এই যে দেখুন, এই যে সামনেই রয়েছে প্রবেশ পথ। চলুন আমি দেখাচ্ছি আপনাদের। এইটা হচ্ছে এই মন্দিরের প্রবেশ পথ, আর তার সামনেই এখানে এই যে সারা দিনে যে কখন কি অনুষ্ঠান সূচি আছে তার একটা বিবরণ দেওয়া আছে। আপনারা এখানে আসার আগে এটা একটু দেখে নেবেন। চলুন এবার ভেতরে যাওয়া যাক। আর এইটাই হচ্ছে মূল মন্দির। এই যে কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে দেখুন। এই মন্দিরের এই ভেতরে ফটো তোলা নিষেধ আছে, তাই বাইরে থেকে যেটুকু দেখানো সম্ভব হচ্ছে আমি সেটুকুই দেখাচ্ছি আপনাদের। আর অবশ্যই আপনারা এলে অবশ্যই ভেতরে দর্শন করবেন। রাধাকৃষ্ণের অপূর্ব মূর্তি রয়েছে ভিতরে। আর এই যে নারায়ণের মূর্তি, এই যে দেখুন। দেখুন কত সুন্দর লাগছে এগুলো। আর ওই যে দেখতে পাচ্ছেন মহাভারতের সেই বিখ্যাত চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট, আর এর ভেতরে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, তো আমি ভেতরের দৃশ্যটা দেখাতে পারলাম না।
আর ভেতরে কিন্তু রাধাকৃষ্ণের অপূর্ব এক মূর্তি রয়েছে। যেহেতু সেখানে ফোন নিয়ে যাওয়া বারণ আছে, তাই ওটা আমি দেখাতে পারলাম না। জায়গাটি কিন্তু খুবই সুন্দর, আপনি এখানে আসবেন, আপনার অবশ্যই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর এই যে এখানে দোকানও রয়েছে, এখানে নানা ধরনের বই পাবেন, গীতা, রামায়ণ, মহাভারত, এই সমস্ত কিছু। চলুন এবার এখান থেকে অন্য দর্শনীয় স্থানগুলো ঘোরা যাক। আর এটা হচ্ছে একটা নিত্যানন্দ প্রদর্শনী। নিত্যানন্দ মহাপ্রভুর যে জন্মস্থান বা তার যে লীলা খেলা, তার দিব্যলীলা, এখানে লেখা আছে নিত্যানন্দের দিব্যলীলা প্রদর্শন, সেগুলি এইরকম মূর্তির সাহায্যে তুলে ধরা হয়েছে। এটা এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়, তো এখানেও মোবাইল নিয়ে যাওয়া নিষেধ আছে। তো আমি এখানে ঢুকছি না, যেহেতু আমি আগে একবার দেখেছি। আর চলুন এবার আপনাদের এই গার্ডেনটা একটু ঘুরে দেখায়, কত সুন্দর দেখুন। এই যেখানে মহিলাদের জন্য শৌচালয়েরও ব্যবস্থা আছে এইদিকে। আর এইটা হচ্ছে গার্ডেন। সামনের দিকে গোশালাও রয়েছে, সেটাও দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। মন্দিরের পিছন দিকে চলে এসেছি, আর এই যে গোশালা সামনে। তো এই ইস্কন মন্দির বা চন্দ্রোদয় মন্দির আমাদের কিন্তু ঘোরা হয়ে গেছে। এবার আমরা এই বেরোবো এই দিক দিয়ে, তারপর সামনের যে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়ে এবার আমরা যাব। এই যে সামনের রাস্তা, এই রাস্তা দিয়ে যাব। চলুন যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। তারাপীঠ থেকে 5 কিলোমিটার দূরে এই যে বীরচন্দ্রপুর, এটা কিন্তু একটা গ্রাম। আর এই গ্রামে এলে আপনি কিন্তু এখানে প্রচুর সংখ্যক গোমাতাদের দেখতে পাবেন। কারণ এইখানে যে গ্রামের যারা বসবাস করেন, তাদের বাড়িতে প্রায় প্রত্যেক বাড়িতেই দেখছি যে গোমাতারা রয়েছেন, আর গোমাতাদের তারা পালন করেন। এটা বেশ একটা আলাদা দৃশ্য, প্রায় অনেক জায়গাতে এটা দেখাই যায় না এখন। ইস্কন মন্দির ঘোরার পর এবার আমরা চলে এসেছি নিতাই বাড়িতে। এই যে লেখা আছে দেখুন, নিতাই বাড়ি, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এই মন্দিরটিও কিন্তু বেশ আকর্ষণীয় আর খুবই সুন্দর। ভেতরে ফোন নিয়ে যাওয়া নিষেধ, তাই বাইরে থেকে যতদূর দেখানো সম্ভব আমি দেখাচ্ছি আপনাদের। এই যে মূর্তিটি দেখছেন, এই যে হাতির ওপর সিংহ চেপে রয়েছে, এটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দির দেখতে গেলে সেখানে পুরীতে অনেক জায়গায় এই মূর্তি দেখা যায়। আর এখানেও সেটা দেখলাম, নিত্যানন্দ মহাপ্রভুর যে জন্মস্থান, সেইখানে যে মন্দিরে প্রবেশ করলাম, এখানে প্রসাদ, কুপন কাউন্টার থেকে শুরু করে মোবাইল, ক্যামেরা জমা করার জায়গা এই যে এখানে রয়েছে, এই দিক থেকে প্রবেশ পথ। আর এইটা হচ্ছে সামনের মন্দির, এই যে সামনের মন্দির দেখুন। এই যে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে এখানে যে মোবাইল রাখার কাউন্টার রয়েছে, তার পাশে প্রসাদ কুপন রয়েছে। আর ভেতরে ঘুরে এলাম, বেশ সুন্দর জায়গা। এই যে সামনে পুকুরটি দেখছেন, এই পুকুরে কিন্তু বেশ বড় বড় মাছ রয়েছে, আর রঙিন মাছও রয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আপনারা যারা আসবেন তারা অবশ্যই কিন্তু এগুলো সব ঘুরে দেখবেন, একটু টাইম নিয়ে দেখবেন, ঘুরে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই যে দেখুন মন্দিরটা, আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর একবার দর্শন করে নিন। আর এটি কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর যে জন্মস্থান, এটি সেইটি, মানে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান মন্দির হচ্ছে এটি। আর এর আগের যে মন্দিরটা দেখালাম সেটি ছিল ইস্কন মন্দির বা চন্দ্রোদয় মন্দির। আর দ্বিতীয় নম্বরের এটি হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। আর এরপরেও আরও অনেক মন্দির আছে, সেগুলিও আপনাদের দেখাবো। চলুন এর পরের যে গন্তব্যস্থল সেখানে যাওয়া যাক। এবার নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান যে মন্দির ঘুরলাম, এবার এখান থেকে এই পথ দিয়ে আমরা যাব পরবর্তী যে দর্শনীয় স্থান সেখানে। তো এখান দিয়েও হেঁটে হেঁটে যাবো আমরা, খুব একটা দূর নয়। চলুন যাওয়া যাক, ওখানে যাই, তারপর আমি দেখাচ্ছি আপনাদের। খুব বেশি দূরে দূরে কিন্তু মন্দিরগুলো নয়, একদম হাঁটা পথেই।
এই যে দেখুন আমি এখনই ওই মন্দির থেকে বেরোলাম, এই যে সামনে মন্দিরটা, আর ওই যে দূরে আরেকটা মন্দির, ওর আশেপাশে আরও বেশ কয়েকটা মন্দির আছে। চলুন আপনাদের দেখাচ্ছি আমি সব কিছুই। আর এগুলো আমি হেঁটে হেঁটে ঘুরছি, এগুলো আপনাদের বলার উদ্দেশ্য একটাই যে আপনারা তারাপীঠ থেকে এখানে রিজার্ভ টোটো না করে চেষ্টা করবেন রানিং টোটো ধরে বীরচন্দ্রপুরে নেমে যাওয়া, তাতে আপনাদের খরচটা অনেকটাই বেঁচে যাবে। আমি তারাপীঠ থেকে এই যে বীরচন্দ্রপুর এলাম, আমার একজনের ভাড়া নিল 20 টাকা, আর যাবার সময় হয়তো কিছু বেশি নেবে, 20 টাকার জায়গায় 30 টাকাই নেবে। তাহলে 50 টাকার মধ্যেই কিন্তু আপনারা বীরচন্দ্রপুর ঘুরে নিতে পারবেন। আর এই মন্দিরগুলো দেখতেই পাচ্ছেন কত কাছাকাছি রয়েছে, মোটামুটি 1 ঘন্টা হাঁটাহাঁটি করলেই আপনি সব মন্দিরগুলো ঘুরে নিতে পারবেন। এই যে সামনে আর একটা মন্দির আছে, চলুন যাই ওখানে, তারপর দেখাচ্ছি। ওই দিক থেকে এলাম, ওই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে মন্দিরটা, ওই দিক থেকে এলাম, আর এখন এই মন্দিরে চলে এলাম, শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীলন সংঘ। আর এখানে আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে মহাভারত বর্ণিত আদি পর্বের স্থান। এই যে গলি, এই গলি দিয়ে গেলেই সেই একটা মন্দির পাওয়া যাবে, তো ওইটাও আমরা যাব পরে। আগে এই জায়গাটা একটু ঘুরে নেওয়া যাক। জায়গাটা বেশ বড়। এই যে মন্দিরটি দেখছেন, এটি আসলে শ্রী চৈতন্য সরস্বত কৃষ্ণানুশীলন সংঘ গৌড়ীয় মঠ। আসলে এটি একটি মঠ, আর এই মন্দিরের ভেতরে আপনি মোবাইল নিয়ে প্রবেশ করতে পারেন, কিন্তু ফটো তোলা নিষেধ। সেটা এখানে মন্দিরের ভেতরে পোস্টার দেওয়া রয়েছে, তাই সেই ভেতরের কোনো দৃশ্য আমি দেখাতে পারলাম না। আর তবে বলে রাখি, এখানে কিন্তু ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, আর এখানে গেস্ট হাউসও রয়েছে, আপনি এখানে এসে থাকতেও পারবেন। আর এই এরিয়া চত্বরটা কিন্তু অনেকটাই বড়, এই যে দেখুন। আর মন্দিরের ভেতরে মূর্তিগুলো খুবই সুন্দর, আপনারা এখানে এলে অবশ্যই এই মন্দিরটিও আসবেন। এই গৌড়ীয় মঠটি ঘুরে নিলাম, এবার এই দরজা দিয়ে বেরিয়ে বাম দিকে যে গলিটা একটু আগে দেখালাম আপনাদের, সেই দিকে যাব। এই যে দেখুন, এই যে আপনারা ওই দিক দিয়ে আসবেন, নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান ওই দিক দিয়ে। আর এই সামনেই যে গৌড়ীয় মঠটি, আর এই দিকে যে গলিটা, সেই গলি হয়ে এবার যাব। এই সামনে আরও একটি মন্দির আছে, রাসবিহারী মন্দির, চলুন এখানেও একটু দর্শন করে নিই। এই যে দেখুন কত সুন্দর জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা মহারানীর মূর্তি। এটা কিন্তু এই রাস্তাতেই সামনের দিকে পড়বে। এই যে রাধা রাসবিহারী মন্দির, এই মন্দির থেকে এবার এইদিকে আমরা যাব। সামনে আর একটা মন্দির আছে, আসলে আমরা ওইখানেই যাচ্ছি, কিন্তু এই যে সামনে মন্দিরটা ছিল সেটা একটু দর্শন করে নিলাম। আপনারা যখন আসবেন আপনারা অবশ্যই দর্শন করবেন, কারণ আপনি এই যে পথে যাচ্ছেন এই পথের একদম লাগোয়া মন্দিরটা ছিল। এই যে আমরা চলে এসেছি, এই যে গাছগুলো দেখছেন, এই গাছের নিচেই আছে মন্দিরটি। আসলে এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চপাণ্ডবতলা, বীরচন্দ্রপুরের পঞ্চপাণ্ডবতলা বলেই সবাই এই মন্দিরটিকে চেনে। আর আমরা ওই দিক থেকে গেলাম, ওই যে গৌড়ীয় মঠটি দেখতে পাচ্ছেন দূরে, এই রাস্তা দিয়ে এলেই আপনি পঞ্চপাণ্ডবতলাতে পৌঁছে যাবেন। আর এটি কিন্তু বেশ একটি রহস্যময় জায়গা। এই যে সামনে মন্দিরটি আপনারা দেখছেন, এটি হচ্ছে পঞ্চপাণ্ডবতলা। মহাভারতের বর্ণিত কাহিনী অনুসারে পঞ্চপাণ্ডব ও তাদের মাতা কুন্তী, ওনারা এখানে এসেছিলেন আর এখানেই কিছুদিনের জন্য অবস্থান করেছিলেন, আর সেই থেকে এই জায়গার নাম পঞ্চপাণ্ডবতলা। এছাড়াও আরেকটি উল্লেখ রয়েছে, ভীম এইখানেই নাকি বকাসুরকে বধ করেছিলেন। এছাড়াও পঞ্চপাণ্ডব যখন এখানে ছিলেন, মহর্ষি বেদব্যাস এখানেই তাদের দর্শন দিয়েছিলেন। তো এখানে যেহেতু ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না, এখান থেকেই দেখালাম। এবার চলুন এখান থেকে আরও যে অন্যান্য জায়গা রয়েছে সেখানে যাওয়া যাক। আমরা পঞ্চপাণ্ডবতলা ঘুরে এলাম, এবার এই যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়েই এবার এই সোজাই আমরা যাব। এই সোজায় গেলে আমরা ওই যে হাঁটুগড়া মন্দির সেইখানে পৌঁছাবো। চলুন যাওয়া যাক। ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে এলাম। এই যে সামনে একটা নতুন মন্দিরও তৈরি হচ্ছে, আর
এটি হচ্ছে সেই হাটুগাড়া মন্দির। আর এখানেই কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু তার মায়ের স্নানের জন্য সপ্ত নদী সপ্ত সাগর মানে সমস্ত যে পবিত্র নদী সাগর সমস্ত কিছু যেগুলো আছে সেগুলোকে একত্র করে এই যে কুণ্ড সেই কুণ্ড তৈরি করেছিলেন। আর এই কুণ্ডের জল অতি পবিত্র। ভক্তরা মনে করেন এই কুণ্ডের জল মাথায় নিলে বা এই কুণ্ডে স্নান করলে আপনি মোক্ষ লাভ করতে পারেন। আর এই যে এখানে লেখাই রয়েছে দেখুন, বাঁকাড়ায়ের অন্তর্ধানস্থল হাটুগাড়া আশ্রম। নিত্যানন্দ মহাপ্রভু তার মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। সপ্তসাগর সপ্ত নদী এই কুণ্ডে বর্তমান। এই যে দেখুন, আর ভক্তরা কিন্তু এই কুণ্ডে অনেকে স্নান করছেন। এছাড়া যারা স্নান করছেন না তারা অন্তত মাথাতে একটু জল ছিটাচ্ছেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ফুলের মালা, এখানের উদ্দেশ্যে আরও একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে বাঁকাড়ায়ের অন্তর্ধানস্থল। মানে এই জায়গাতেই কিন্তু ভগবান বাঁকাড়ায় তিনি এইখানে এসেই অন্তর্ধান হয়েছিলেন। এই যে দেখুন লেখাই আছে বাঁকাড়ায়ের অন্তর্ধান স্থল। এই হাটুগাড়া মন্দির আমরা দর্শন করলাম। এবার বাঁকাড়ায় এখানে অন্তর্ধান হয়েছিলেন। এবার সেই বাঁকাড়ায়ের যে মন্দির সেই বাঁকাড়ায়ের মন্দিরকে আমরা যাব। এবার যে পথে এসেছিলাম আমরা সেই পথ দিয়ে ঘুরে যাব। এবার ওইখানে বাঁকাড়ায়ের মন্দির আর জগন্নাথ মন্দির দর্শন করব। তারপর আমরা তারাপীঠ যাব। চলুন এবার এখান থেকে যাওয়া যাক। আমি এই রাস্তা দিয়ে এলাম। এবার এই সামনে রয়েছে জগন্নাথ মন্দির ও বাঁকাড়ায়ের মন্দির। এবার সেই মন্দিরগুলো দর্শন করব। তবে এই মন্দিরগুলোর ভেতরেও কিন্তু ফটো তোলা সম্পূর্ণভাবে নিষেধ আছে। তো বাইরে থেকে যতদূর দেখানো সম্ভব আমি অবশ্যই দেখাবো। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে দেখুন রথ সাজানো হয়েছে, বিকেল দিকে রথযাত্রা বেরোবে। এটাই হচ্ছে প্রবেশ পথ অর্থাৎ এন্ট্রি গেট। এখানে এটা হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। এটিও কিন্তু একটি দর্শনীয় স্থান। এখানে যে মহাদেব রয়েছেন তিনি পাতাল শিব নামে পরিচিত। এই যে দেখুন, তো এই মন্দির দর্শন করে এই যে সামনে জগন্নাথ মন্দির রয়েছে, এবার এইদিকে আমরা যাব। এই যে জগন্নাথ মন্দির এটি কিন্তু সম্পূর্ণভাবে পুরীর যে জগন্নাথ মন্দির তার আদলেই তৈরি করা। এমনকি এই জগন্নাথ মন্দিরের যে কারিগররা তারা পুরী থেকেই এসেছিলেন। আর জগন্নাথ মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ ছিল, কিন্তু আজ রথের দিন, যেহেতু রথের দিন এসে জগন্নাথ দেবের এত সুন্দর দর্শন পাবো সেটা কিন্তু আমি কল্পনাও করিনি। এটা হচ্ছে মা বিমলা মাতা। পুরী যারা গিয়েছেন, যারা জগন্নাথ দেবের দর্শন করেছেন তারা বিমলা মাতা সম্বন্ধে অবশ্যই জানেন। আর আজ রথযাত্রার দিনে এই বীরচন্দ্রপুরে যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্বর্ণবেশে সুসজ্জিত রয়েছেন। অর্থাৎ পুরীতে উল্টো রথযাত্রার পর যে সোনা বেশ হয়, অর্থাৎ প্রভু জগন্নাথকে যে সোনার যে অলংকার পরানো হয় সেই ধরনের বেশে কিন্তু এখানে আমি জগন্নাথ প্রভুকে দেখলাম। এখানে যদিও ফটো তোলা নিষেধ ছিল, তাও অনেকেই একটু লুকিয়ে লুকিয়ে প্রভুর এই সুন্দর দুর্লভ দৃশ্য একটু ক্যাপচার করেছে আর কি। আমিও একটু করেছি, সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দেবো। মন্দির কমিটির কেউ দেখে থাকলে ক্ষমা করে দেবেন, কারণ এত সুন্দর দৃশ্য আমি একটু আমার দর্শকদের না দেখালে মনে খুবই দুঃখ পেতাম। তাই ক্ষমা করবেন, আমি ভিডিওটি একটু মতো তুলেছি।
জগন্নাথ মন্দিরের আমি এক পাশ থেকে এটা ভিডিও করছি। এই যে মন্দিরটা দেখুন, আর মন্দিরের ভেতর কিন্তু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্বর্ণ বেশে সুসজ্জিত রয়েছেন, আর খুবই সুন্দর লাগছে। আর এই যে দেখুন লক্ষ্মী মাতার মন্দির। জগন্নাথ মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। এই যে দেখুন নৃসিংহদেব। যারা তারাপীঠ থেকে বীরচন্দ্রপুর ঘুরতে আসবেন তারা এই জগন্নাথ মন্দির কিন্তু কোনোভাবেই মিস করবেন না। সত্যি অপূর্ব সুন্দর তৈরি করেছে এই মন্দিরটি, একদম জগন্নাথ মন্দিরের মতোই। আমরা জগন্নাথ মন্দির দর্শন করলাম, এবার এখান থেকে বাঁকারায়ের মন্দির যাব। এই সামনের পথ দিয়ে যাব, সামনের গিয়ে ডান দিকে ঘুরলেই আমরা বাঁকারায়ের মন্দির পৌঁছে যাব। এই যে দেখুন এই জগন্নাথ মন্দির, আর এই রাস্তা দিয়ে আমরা বাঁকারায়ের মন্দির যাব। এই যে দেখুন এটি হচ্ছে শ্রী শ্রী রাধা বঙ্কিম বিহারী বা বাঁকারায়ের মন্দির। রথযাত্রার দিন যেহেতু, সেই জন্য খুব সুন্দর সাজিয়েছে মন্দির। এই বাঁকারায়ের মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া যাচ্ছে, কিন্তু বিগ্রহের ফটো তোলা নিষেধ। বিগ্রহের ফটো বাদ দিয়ে আপনি ছবি ভিডিও করতে পারেন। এই যে মন্দিরের বাইরে মেলাও বসেছে ছোট্ট করে। ওইদিকে ছিল বাঁকারায়ের মন্দির, আর এই সামনে জগন্নাথ মন্দির। আমরা দুটোই দর্শন করলাম। এবার এই দিক দিয়ে বেরোবো, সামনে রথ আছে, রথগুলো একটু দর্শন করে নেব। রথ দর্শন করে তারপর তারাপীঠের উদ্দেশ্যে রওনা হব। এই যে জগন্নাথ মন্দির থেকে বেরোলাম, আর এই সামনেই 3টি রথ দেখতে পাচ্ছেন আপনারা। এইটা হচ্ছে শ্রী শ্রী বলদেবের রথ, তালধ্বজ। আর এর পরেই যা রথ রয়েছে সেটি হচ্ছে শ্রী শ্রী সুভদ্রা মহারানীর রথ। এই যে সুভদ্রা মহারানীর রথের নাম হচ্ছে দর্পদলন। আর এরপরেই আমাদের প্রভু জগতের নাথ জগন্নাথ। এই যে জগন্নাথ দেবের রথ, জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এই জিনিসটাকে আপনারা জানতেন যে 3টে রথের যে নামও আছে আলাদা আলাদা? অবশ্যই কমেন্টে জানাবেন। আর রথগুলো অবশ্যই ভালোভাবে দর্শন করুন। এই যে দেখুন একদম অনেকটা পুরীর যে জগন্নাথের রথ সেরকম অনেকটা ফিলিং আসছে, কারণ রথের যে কালারগুলো সেগুলো অনেকটা ওরকমই। আর কিছু সময় পরেই জগন্নাথ দেবের এবং বলরাম ও সুভদ্রা মহারানীর রথ পথে চলবে। আর এই যে সেই রথের দড়ি দেখুন, এই দড়ি দিয়েই রথ টানা হবে। যেহেতু আমি এবার তারাপীঠ যাব, তারা মায়ের রথও দর্শন করতে হবে, তাই এইখানে এইটুকুই, এই পর্যন্তই আপনাদের দেখাতে পারলাম। আর এরপর চলুন এবার তারাপীঠ যাওয়া যাক। এই যে বীরচন্দ্রপুর ঘোরার রুট ম্যাপটা আমার একবার বলে দিই। আপনি তারাপীঠ দিয়ে এই পথে আসবেন, এখানে নামতে পারেন। এখানে যদি নামেন তাহলে জগন্নাথ মন্দির, বাঁকারায় মন্দির, তারপরে আরও যে অন্যান্য মন্দির আছে সেগুলো দর্শন করবেন। বা আপনারা এক কাজ করতে পারেন, আপনারা সোজা হাঁটুগাড়া মন্দির চলে যাবেন, কারণ আপনাকে এই পথেই হেঁটে হেঁটে যেতে হবে, আবার হেঁটে হেঁটে আসতে হবে। তার থেকে ভালো আপনি ডাইরেক্ট হাঁটুগাড়া মন্দির চলে যাবেন। সেইখান থেকে হাঁটুগাড়া মন্দির, তারপর গৌড়ীয় মঠ, তারপর পঞ্চপাণ্ডবতলা, নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান, সেগুলো দেখে এই পথে ঘুরে আসবেন। আর তারপর এখানে জগন্নাথ মন্দির আর বাঁকারায়ের মন্দির দেখে তারপর আপনি এখান থেকে আবার টোটো বা বাসে করে আপনি তারাপীঠের উদ্দেশ্যে রওনা হতে পারেন।